মায়া তখন কলেজে পড়ে, অসম্ভব রকমের সুন্দরী আর খুবই অহংকারী। তবে অহংকার করা ওকে মানায়। অহংকার ছিল বিয়ের সময় মায়া যেন পাত্রপক্ষের সামনে না যায়, তাতে রেনুর বিয়েটা ভেঙে যেতে পারে। মায়ার বাবা ৭১-এর শহীদ। মায়া তখন ময়না খালার পেটে। মায়ার জন্মের পর ময়না খালা মায়ার বাবার স্মৃতিটাই আঁকড়ে ছিল। আমার মা, চাচি এবং আরও শুভাকাঙ্ক্ষীরা ময়না খালাকে পুনরায় বিয়ে করার জন্য নানাভাবে বুঝিয়েও রাজি করাতে পারেনি। মায়া ওর মায়ের রূপটা পেয়েছে। ময়না খালার বয়স প্রায় ৩৭ হলেও খালার বাঁধন এতটাই অটুট ছিল যে সেটা সহজে অনুমান করা যেত না। বিশেষ করে অন্যান্য মহিলাদের যেমন একটা বাচ্চা হয়ে গেলে বিশাল বিশাল হয়ে নিচের দিকে ঝুলে পড়ে, যেটা বেঁধে টেনে ওঠালেও ওঠে না, তেমন ছিল না। এক কথায় ময়না খালা তখন ওই বয়সেও তার উপযুক্ত বয়সী পুরুষদের কাছে যথেষ্ট বিষয় ছিল। তবে আমি কখনো ময়না খালাকে অন্য নজরে দেখিনি। তার অবশ্য আরও একটা বিশেষ কারণ ছিল, আর সেটা হলো আমার নজর ছিল মায়ের দিকে। ময়না খালা মায়াকে নিয়ে প্রায় ছোট চাচির বাসায় আসতেন, আর বেশ কিছুদিন করে থেকে যেতেন। বিশেষ করে যখনই মায়ের স্কুল কলেজ ছুটি থাকত তখনই চলে আসতেন। আমি অবশ্য গোপনে একটা বিষয় জেনে ফেলেছিলাম। স্থানীয় একজন প্রভাবশালী এবং বিত্তমান ব্যক্তি ময়না খালার প্রতি আসক্ত ছিল। সে প্রায়ই খালার বাসায় বিভিন্ন বাথরুমে গিয়ে দেখি খালা কাপড় ধুচ্ছে। আমাকে দেখে বলল, একটু দাঁড়া, আমার প্রায় হয়ে গেছে, কাপড়গুলো ধুয়ে নেই। গ্রামের বাথরুম খোলা জায়গায়, তবে গ্রাম হলেও আমাদের বাড়ির বাথরুম ছিল পাকা করা। আমি বাথরুমের বাইরে দাঁড়িয়ে অপেক্ষা করছি। দাঁড়া, তোর মাকে বলি তোর একটা বিয়ে দিয়ে দিক। আমি লজ্জায় লাল হয়ে বললাম, খালা এসব কি বলছেন? খালা রহস্যময় হতে লাগলো আমার। এ কথা যদি মায়া জানতে পারে? খালা এমনিতে খুব পরহেজগারি ভাব দেখাত, নিয়মিত নামাজ পড়ত আর পর্দা করত। তবে আমার সামনে খালা মাঝে মাঝে যেরকম অমনোযোগে গায়ের কাপড় খসে যেত, তাতে আমার মনে হতো পরহেজগারিটা খালার একটা খোলস। আমার বিশ্বাস ছিল যে খালা যতই পরহেজগারি দেখাক না কেন, তলে তলে জ্বলে। কেউ যদি খালাকে প্রস্তাব দিয়ে বসে, তবে খালা রাজি না হয়ে পারবে না। মায়ের সাথে আমার সম্পর্কটা বেশ জমে উঠছিল। ওকে দেখলেই আমার বুকটা ধিপধিপ করত। অনেক কাঠখড় পুড়িয়ে শেষ পর্যন্ত ওর সাথে সরস একটা সম্পর্ক তৈরি করতে পেরেছিলাম। কিন্তু মেয়েটা বড়ই রহস্যময়ী আর ভীষণ অহংকারী, জেদি। মায়ের অপূর্ব সুন্দর চেহারা আর আমার তুফান জাগাত। মনে মনে কল্পনা করতাম, যদি আমি আরও বড় হতাম আর বেশ ভালো একটা চাকরি করতাম, তাহলে মাকে বলে ময়না খালাকে প্রস্তাব দিতাম মায়াকে বিয়ে করার জন্য।
যাই হোক, সেটা যখন হবার নয় তখন আমি মনে প্রাণে চেষ্টা চালিয়ে যেতে লাগলাম। যেভাবেই হোক, কমপক্ষে একটিবার হলেও না পারলে সারা জীবন আক্ষেপ থেকে যাবে, যা থেকে আমি কোনোদিন মুক্তি পাব না। মাঝে মাঝে মনে হতো আমি প্রস্তাব দিলেই মায়া আমার সাথে রাজি হয়ে যাবে, কিন্তু পরক্ষণেই আমি একটু কাছে ঘেঁষলেই নানা কৌশলে আমাকে পাশ কাটিয়ে চলে যেত। কিছুতেই আমার নাগালের মধ্যে আনতে পারছিলাম না। মাঝে মধ্যে ওর হাত ধরতে পেরেছি, কিন্তু এর বেশি কিছু নয়। তবে ওর কথাবার্তা এবং আচরণে এ বিশ্বাস আমার জন্মেছিল যে সুযোগমতো যদি আমি ওকে ধরি তবে ও আমাকে দিবে। কিন্তু সেই সুযোগটাই হচ্ছিল না। কখনো যদি আমি কোন ছলছুতায় মায়াকে একা আমার ঘরে নিয়ে যাওয়ার চেষ্টা করতাম, তখনই ও যে কোনো কারণ দেখিয়ে আমাকে ফাঁকি বিয়ে হয়ে যাওয়ার পর বরপক্ষের লোকদের শোবার ব্যবস্থা করা হলো কাছারি ঘরে। বরপক্ষের সাথে কয়েকজন মহিলা এসেছিলেন। তাদের শোবার ব্যবস্থা হলো ছোট কাকার ঘরে আর আমাদের ঘরে। আমি জানতাম এমনটা হবে, শোয়ার জায়গার অভাব হবেই, তাই আগে থেকেই আমার ব্যবস্থা আমি করে রেখেছিলাম। ছোট চাচিকে বলে রেখেছিলাম, যদি শোয়ার সমস্যা হয় তবে ময়না খালা আমার ঘরে শুতে পারবে। সব আয়োজন শেষ, খাওয়া দাওয়া শেষ। তখন প্রশ্ন উঠল কে কোথায় শোবে। আমি ঘরের বাইরে দাঁড়িয়ে সব শুনছিলাম। ময়না খালা চাচিকে বললেন, বুবু, আমাদের জায়গা তো দখল হয়ে গেছে, আমরা মামেয়ে কোথায় শোব? ছোট চাচি বললেন, তোরা যদি কিছু মনে না করিস তাহলে মনির ঘরে শুতে পারিস, তা না হলে রান্নাঘরে আমাদের সাথে গাদাগাদি করে থাকতে পারিস। চাচির প্রস্তাবের সাথে সাথে ময়না খালা আমার গড়ে শোয়ার পক্ষে মত দিলেন, কিন্তু মায়া প্রতিবাদ করে বসল। নিচু স্বরে খালাকে বলল, তুমি কি পাগল হয়েছ মা? একটা জুয়ান ছেলের সাথে এক ঘরে আমরা শোব? খালা একইভাবে মায়াকে বললেন, একটা তো মাত্র রাত মা, তাছাড়া মনি আমাদের ঘরের ছেলে, ওকে আমরা কি চিনি না? সেই ছোটবেলা থেকেই তো ওকে দেখছিস। মায়া তবুও আমার ঘরে শুতে নিমরাজি হচ্ছিল। তখন খালা ওকে ধমক দিয়ে বললেন, পাগলামি করিস না মায়া, এই গরমে গাদাগাদি করে রান্নাঘরে পচার চেয়ে মনির ঘর সে কথা উড়িয়ে দিয়ে বলল, দরকার নেই বাবা, তোর সিঙ্গেল খাট, আমাদের দুজনের
খালা যেন আমার সামনে থেকে তখনকার মতো পালিয়ে বাঁচলেন। চাচি আমার ঘরের মেঝেতে দেয়াল ঘেঁষে তোষক পেতে বেশ বড় করে একটা বিছানা করে দিলেন। আমরা যখন শুতে গেলাম তখন প্রায় মাঝরাত। খালা দেয়াল ঘেঁষে আর মায়া বাইরের দিকে শুলো দেখে খুশিতে আমার রীতিমতো বাজাতে ইচ্ছে করছিল। এটাই তো চাইছিলাম। মনে মনে ভাবলাম এত রাত করে শোয়া হলো, একটু পরেই দুজন গভীর ঘুমে তলিয়ে যাবে, আর তখনই অন্ধকারে চুপি চুপি আমি উঠে গিয়ে মায়ার পাশে শুব। শোয়ার পর বাতি নিভিয়ে দেয়া হলো। ঘরটা ঘুটঘুটে অন্ধকার হয়ে গেল, এমন অন্ধকার যে নিজের হাতটাও দেখা যাচ্ছিল না। কেবল তিনটে প্রাণীর শ্বাস ফেলার আওয়াজ শোনা যাচ্ছিল। বাইরে তখনও কোলাহল। আসলে ওটা ছিল দুঃস্বপ্নের ফল। প্রথমে মাথাটা কিচ্ছু মনে পড়ছিল না। আর হিসেব মতো এপাশে মায়া শুয়ে ঘুমাচ্ছে, ফলে কাছেও চকচকে ফর্সা ত্বক দেখা যাচ্ছে। আমি আস্তে আস্তে মায়ের কাছে বসে পড়লাম। আলতো করে ডান হাতটা রাখলাম ওর ফর্সা হাতের উপরে। অন্ধকার একটু ফিকে হয়ে এসেছিল। চেহারা না বোঝা গেলেও বেশ দেখা যাচ্ছিল যে দুজনেই দেয়ালের দিকে মুখ রেখে কাত হয়ে শুয়ে ঘুমাচ্ছে। আমার বুকের মধ্যে ড্রামের আওয়াজ হচ্ছিল, তবুও সাহসে ভর করে হাতটা আরেকটু এগিয়ে দিলাম।